আপনি সেদিন অনলাইন থেকে চলে গেলেন কেন? তো কি করব, জীবনে কোনো মেয়ে আমাকে এভাবে বলে নাই আপনার কাছে একটা পিক চাইতেছে যা বলছেন। আচ্ছা সেসব বাদ দেন, এখন বলেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আচ্ছা একটা সত্যি কথা বলবেন, আপনি কে? খুব শীঘ্রই আমাদের দেখা হবে। মানে কিছুই তো বুঝলাম না। আর কিভাবে দেখা হবে? এত বুঝে কি করবেন? আচ্ছা কি করেন আপনি? বউকে নিয়ে শুয়ে আছি। মিথ্যা বলেন কেন? আপনি তো এখনো বিয়েই করেন নাই। বিয়ে করিনিও তো কি আছে বিয়ের আগে? আপনার এসব কথা বাদ দেন, কেন অযথা মিথ্যা কথা বলেন? আচ্ছা আপনি কে যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি, নইলে আর কথা বলবো না। আপনার বিয়ে আগামী শুক্রবার। কি আপনি জানলেন কি করে? অবাক হয়ে? অনেক কিছুই জানি, তবে আপনার বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। হোয়াট? এসব আপনি কি বলছেন? বিশ্বাস করলেন না তাই তো? যখন হবে তখন বিশ্বাস করতেই পারবেন। এই দেখেন একদম রহস্যময় কথা বলবেন না, আর আমার বিয়েতে আপনার দাওয়াত আসবেন। আমি আসলে আপনার মান ইজ্জত থাকবেন, আমি আসলে আপনার মান ইজ্জত থাকবে না। কেন কেন? কোন কারণে দেখবেন আপনার বিয়ে ভেঙে গেছে, তখন আমার কথা মনে পড়বে, আর এই জন্য আসবো না। এই দেখেন ফালতু কথা একদম বলবেন না, আমাদের বিয়ে হবে, আর আপনাকে আমি চিনি না জানি না, অযথা কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার সাথে আমারও দেখা হয়েছে, কথা হয়েছে, তবে আপনি আমাকে চেনেন, খুব কাছের মানুষ আমি আপনার। দেখেন টেনশন বাড়াবেন না। এক কথায় ভালো, আমি আপনাকে চিনি না। আপনার বোন মিলি কেমন আছে? আমার বোনকেও আপনি চেনেন? বলছি তো আপনার সম্পর্কে সব জানি। একটা কথা বলতে পারি? কি বলবেন বলেন? আমি আপনাকে পছন্দ করি। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, এতে বলার কি হলো? এই পছন্দ সেই পছন্দ না। দেখেন আপনার রহস্যময় কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার পাশে কেউ থাকবে না, সম্পূর্ণ একা হয়ে যাবেন। যখন আপনি একা হয়ে যাবেন তখন আপনি আমাকে একটা মেসেজ করবেন, আমি আছি সবসময় আমার পাশে। দেখেন এসব আজেরা কথাবার্তা আমার ভালো লাগে না। বাই। আমি এক সপ্তাহ অনলাইনে আসবো না। তা কেন? একটু পার্সোনাল দরকার আছে, আর আপনি আমার সাথে কথা বললে মন খারাপ করবেন, তাই আমি চাই না আপনি খুশি থাকুন। আমার কি, আপনি অনলাইনে আসলে আসেন, না আসলে না আসেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। একটা কথা কি জানেন? বলেন। আজও এই পৃথিবীর মানুষগুলো চিনতে পারলাম না, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, তবে সেটা আপনি চিনতেই পারবেন না। এই কথা বললেন কেন? বুঝবেন, তবে এখন বুঝলেন না, জানেন খুব আফসোস হয় আপনার জন্য। আমার জন্য আপনাকে আফসোস করতে হবে না, জানতো আপনি মাথাটা নষ্ট করে দিলেন। অফলাইন হয়ে চিন্তা করতে লাগলাম, এই মেয়েটা কে, আর কি সব রহস্যময় কথা বলে, শুনতেও আমার খুব ভয় লাগে। আসলে আজকে যেন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন যেন তরতর করে কাঁপছে। তবে কি সত্যি সামনে বড় কিছু হতে পারে? আরে না না, আমিও কি যে যখন যে যা বলে তাই নিয়ে চিন্তা করি। তবে এই মেয়ে আমার পরিচয় জানে কিভাবে? সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমিয়ে আছে। আসলে প্রিয়জনের কাছে থাকলে মনে হয় যেন কোনো টেনশন থাকে না। সুমাইয়ার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেখতে লাগলাম। এভাবে দেখলে পরে নেশায় পড়ে যাব। আস্তে আস্তে সুমাইয়াকে আমার কাছ থেকে ছাড়িয়ে সরিয়ে দিলাম। আমি রুম থেকে বাইর হলাম। আজকে একটু বাইরে যাই, অনেক দিন হলেও যেন ঘরবন্দি হয়ে আছি। বাসা থেকে বের হয়ে রাস্তায় সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আর মানুষ দেখছি। দুনিয়াতে কত রঙের মানুষ আছে তার কোনো হিসাব নেই। আসলে পরি ঠিকই বলেছে, মাঝে মাঝে আপন মানুষগুলোই পর হয়ে যায়। পৃথিবীতে শুধু এখন টাকার খেলা চলে। হঠাৎ আমার নজর পড়লো একজন ব্যক্তির উপর, যে আমাকে প্রথম দিনে মন্ত্রীর কাজে আসতে কিডন্যাপ করেছিল। তবে এখানে একজন আছে, আজকে চান্দুকে পাইছি, ছাড়বো না। আমাকে যেভাবে মারছে আমিও এর বেশি মারবো। এখনও ও শরীরে হাত দিলে মায়ের কথা মনে হয়। আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম, তবে মুখটা ভালো করে ডেকে যাতে চিনতে না পারে। ভাই ভাই আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে পড়ছি। কাঁদু কাঁদু সুরে বললাম। কি হয়েছে তোমার ভাই? ভাই আমার আম্মুকে ওরা কিডন্যাপ করে জায়গায় বন্দি করে রেখেছে, বলছে 1 কোটি টাকা দিতে হবে। ভাই আমি গরিব ঘরের ছেলে, এত টাকা আমার কাছে নেই। আপনাকে একটু শক্তিশালী মনে হয়, আর আপনি খুব সাহসী বলেও মনে হলো। একটু পাম দিয়ে আমাকে একটু সাহায্য করবে ভাই, প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ি। আরে আরে কি করছেন? মানুষকে সাহায্য করা তো আমার কর্তব্য, চলেন আমার সাথে, দেখি আপনার মাকে কে কি করে। অনেক অনেক ধন্যবাদ ভাই, চলেন। আমি ওকে নিয়ে একটা গোডাউনে যেতে লাগলাম। পাশের দোকান থেকে অজ্ঞান হওয়ার একটা ওষুধ কিনলাম। গোডাউনের কাছে আসতেই, কই তোমার মা? দেখতে পাচ্ছি না তো। এই তো, এখনই দেখবেন বলেই ওর মুখে স্প্রে ছুঁড়ে মারলাম। বেচারা অজ্ঞান হয়ে গেল। আমি ওকে টেনে ভিতরে নিয়ে গেলাম, হাত পা বেঁধে নিয়ে ফেলে দিলাম। এক এক করে সবাইকে আগে আনতে হবে। আমি ওর মুখে পানি ছুঁড়ে দিলাম। কে কে? আমি মুখের মাস্ক সরিয়ে, দেখো তো আমাকে চিনতে পারিস কিনা। ভাই আপনি? এখন ভাইটিকে কি করবি? ওদের সবাইকে আসতে বল। ভাই আমাকে এভাবে বেঁধে রাখলেন কেন? ও আমাকে যে প্রথম দিন কি মার দিলি, তোর কথা কি তোর মনে আছে? আসলে ভাই এখানে আমার কোনো দোষ নাই। হয়েছে কি, কোনো কথাই তোর আমি শুনতে চাই না। পকেট থেকে ফোনটা বের করে, ওদের এখানে ওদের নম্বর আছে তো? ও কাদের
কথা বলছেন? আমি প্যান্ট থেকে বেল্ট খুলে ওর গুলিটা সামনে রেখে, এখন বল ওদের ফোন নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই আছে, সাইমন লেখা আছে দেখেন। আমি ফোন নাম্বারটা বের করে বললাম, নে কথা বল আর এখানে আসতে বল। ও আমার কথা মতো সব করলো, একে একে সবাইকে কল দেওয়া শেষ। একটু পর আমি মাইক্রোর শব্দ পেলাম, আমি স্প্রেটা হাতে নিলাম, ওরা ভিতরে ঢুকতেই সবার মুখে স্প্রে করে দিলাম, ওরা সবাই অজ্ঞান হয়ে গেল। সব কয়টাকে বেঁধে রাখলাম, সবার জ্ঞান ফিরতেই, কি আমাকে চিনতে পারলি? আপনি আপনি ভাই আমাদের মাফ করে দিন। কিভাবে মাফ করি বল? আমি সেই দিন তোদের খুব করে বলছি আমার অপরাধটা কোথায়, কিছুই বলি না, আর আজকে ভাবলি কি করে আমি তোদের ওপর দয়া দেখাবো? ভাই ওইসব কিছুই তো না, আমরা মন্ত্রীর কথা মতো করছি। কি? হ্যাঁ ভাই সব সত্যি বলছি, মন্ত্রী বলেছে আপনাকে মারতে, আর ওনার কথা মতোই সব করেছি। ওদের কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেল। শেষমেশ সুমাইয়া আমাকে মারতে বললো, বেল্ট দিয়ে সব কয়টাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। ভাই ভাই আমাদের আর মারবেন না, আমরা কিছু করি নাই, প্লিজ ভাই ছেড়ে দেন। চুপ, কোনো কথা বলবি না, নইলে গুলি দিয়ে খুলে উড়িয়ে দেবো। মারতে মারতে সব কয়টাকে অজ্ঞান করে ফেললাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া আমাকে মারার জন্য বলল, কিভাবে ও এইটা করতে পারলো? ফোনটা বের করে সুমনকে কল দিয়ে দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া আমাকে মারার জন্য বলল, কিভাবে ও এটা করতে পারলো? ফোনটা বার করে সুমনকে কল দিলাম। একা একা হাসপাতালে নিতে পারবো না। সুমন কই তুমি? ম্যামের বাসার নিচে স্যার, 3জন বডিগার্ড নিয়ে প্লাস জায়গায় আসো। জি স্যার আসছি। ফোনটা কেটে বসে আছি। কি করে পারলো সুমাইয়া আমার সাথে এমনটা করতে? আমাকে ও লোক ভাড়া করে মারলো কেন? কি অপরাধ করেছি আমি? সুমন মনে মনে চিন্তা করতে লাগলো। স্যার এই কণ্ঠটা তো কেমন কেমন লাগছে, ম্যামকে গিয়ে বলি। কেন আসছো বল? কেন আসছো বলো? ও ম্যাম আমার মনে হয় স্যার কোনো বিপদে পড়েছে, আমাদের যেতে বলেছে। কি? জি ম্যাম। সুমাইয়া আমার ফোনে কল দিল। আমি সুমাইয়ার কল দেখে রেগে কেটে দিলাম। ছাড়বো না আমি ওকে, আমার সাথে বেইমানি। আমি বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। কিছুক্ষণ পর 8টার মতো মাইক্রো ঢুকলো। কিরে, আমি তো শুধু সুমনকে আসতে বলেছি, এত মাইক্রো আসলো কোন কারণে? কিছুই তো মাথায় ঢুকছে না। দেখি সুমাইয়া আসে, তাই তো বলি এত মাইক্রো কেন আসলো। সুমাইয়াকে দেখে রাগে গোডাউন থেকে বাইরে হয়ে গেলাম। সুমাইয়া আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। বাবু তোমার কিছু হয় নাই তো? ছাড়ো আমাকে, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? চুপ, কোনো কথাই তোর মুখ দিয়ে শুনতে চাই না। আমার কথা শুনে বডিগার্ড আমাকে মারতে আসতে চাইছে। সুমাইয়া হাত দিয়ে ইশারা করলে আমার কাছে না আসতে। কি আমাকে মারতে চাস? পারিস তো শুধু এইটাই করতে, চিন্তা করিস না, তোর বাসা থেকে চলে যাব বলে বেরিয়ে গেলাম। একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। সুমাইয়া কেন আমার সাথে এমন করলো? সুমন বলল, ম্যাম এই লোকগুলো তো তারাই যারা লাদেনকে প্রথম দিন মারছিল, আর দেখেন আজকে সবগুলোকে মেরে কি অবস্থা করে রাখছে। সব বুঝে গেছি আমি, তোমরা মিলে ওদের হাসপাতালে ভর্তি করে দেখে আসো। আগে আমি ওকে গিয়ে আটকাই, নইলে সত্যি সত্যি চলে যাবে। আমি একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় চলে এলাম। দরজা লাগিয়ে নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন সুমাইয়া আমার সাথে এমন করলো? এখন পরীর কথা খুব মনে পড়ছে। পরী ঠিকই বলেছিল, আপন মানুষগুলো একদিন দেখবে হঠাৎ করেই যেন পর হয়ে যায়। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ ভালো না, আর কাউকে আমি বিশ্বাস করবো না। হঠাৎ দেখি দরজার কে যেন ঠুকা দিচ্ছে। আমি চোখের পানি মুছে, কে? লাদেন আমার কথাটা একবার শোনো। কেন আসছেন এখানে? চলে যান এখান থেকে, আমি আপনার মুখটাও দেখতে চাই না। একবার আমার কথাটা তো শোনো, তারপর যদি তোমার খারাপ মনে হয় সত্যি, আমার আর কোনোদিনই তোমার কাছে আসবো না, আমার মুখ তোমাকে আমি দেখাবো না। আর কি চান আমার কাছে আপনি বলেন? আমাকে মেরে কি আপনি শান্তি পান নাই? যদি একটু আমার জন্য তোমার মনে ভালোবাসা থাকে তাহলে প্লিজ দরজাটা খোলো। ভালোবাসা? তাও আবার আপনাকে? এই ভালোবাসার জন্য অন্ধের মতো বিশ্বাস করে কি করি নাই বলেন আপনার জন্য? আর নয়, আমি আপনার কাছে আর থাকবো না, চলে যাব এখান থেকে। আপনার কসম লাগে, একবার দরজাটা খোলো। শেষবারের মতো বলছি, যদি পরে তোমার আমার কথা বিশ্বাস না হয় বলছি তো সারা জীবন তোমার কাছ থেকে দূরে চলে যাব। আমি সুমাইয়ার কথা শুনে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরলো। ছাড়েন আপনি আমাকে, আমার কথাটা তো একবার শুনবে। বলেন কি বলতে চান? আসলে আমি একজন মন্ত্রী, আর আমি যদি সাধারণ মানুষকে বিশ্বাস করে আমার কাজ দিই তাহলে সে টাকার কারণে সব কিছু বলে দিতে পারে। এই জন্য আমাকে আগে ওদের পরীক্ষা করতে হয়, আর তোমাকেও আমি পরীক্ষা করছি। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না তুমি একসময় আমার স্বামী হবে। প্লিজ আমাকে মাফ করে দাও। পায়ে পড়ে, সবাইকে যদি বিশ্বাস করে কাজ দিয়ে দিই, চিন্তা করে দেখো আমার কি হবে। আমাকে তো ওরা মেরে ফেলবে জানো। যান, টাকা কর্ণে সবাই বিক্রি হয়ে যায় এই শহরে। আমি তোমার ভিতরে একটা বিশ্বাস থেকে তোমাকে গোয়েন্দার কাজ দিছি। তুমি একবার মন থেকে চিন্তা করে দেখো, এমন যদি না করতাম তাহলে কিভাবে আমি তোমাকে বিশ্বাস করতাম বলো? আসলে সুমাইয়া তো সব কথা ঠিকই বলছে। আজকাল সবাইকে তো আর বিশ্বাস করা যায় না, আর ও যা করছে ঠিকই করেছে। তবে কাউকে মারে এভাবে পরীক্ষা নেবে, এমন করাটা তো ঠিক নয়। সব ঠিক আছে, কিন্তু কাউকে মেরে কি এইভাবে পরীক্ষা নেওয়া যায় বলো? সুমাইয়া আমার কথা শুনে মনে হলো ওর দেহে প্রাণ ফিরে এসেছে।
আমাকে জড়িয়ে ধরছে। আর এমন হবে না, আমাকে মাফ করে দাও। জান, ওরা সেই দিন আমাকে অনেক মারছে, আমি অনেকবার বলছি আমার অপরাধ কি তাও বলে না, শুধু বলেছে মন্ত্রীর সম্পর্কে তুই কি জানিস, সব আমার জন্য হয়েছে, আমাকে মাফ করে দাও। কাউকে আর এভাবে পরীক্ষা নিবা না তো? না, ভুলেও আর এমন করব না। কিন্তু তুমি আজকে ওদের মারলি কেন? কি করব? ওদের দেখে আমার প্রচুর রাগ হয়েছিল, এই জন্য সব কয়টাকে উচিত শিক্ষা দিয়েছি কিভাবে কারো কথা মতো অন্যকে মারে। আমাকে শাস্তি দিবা না। তুমি তো আমার বউ, বউকে কি কেউ শাস্তি দিতে পারে বলো? জান, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কেন? যখন তুমি রেগে তুই তার করে কথা বলছিলে না, তখন আমার খুব ভয় হয়েছিল জানো। কি করব বলো, এভাবে কারো পরীক্ষা নেয় বলো? যদি আজকে আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তোমাকে কি মাফ করতো? সব ভুল আমার, আমি কেন এভাবে কারো পরীক্ষা নিতে গেলাম? আর এমন করব না। একটা কথা মনে রাখবা, কি জানো, মানুষের জীবনের দাম কিন্তু তুমি কোনোদিনই দিতে পারবা না। তুমি আমাকে শাস্তি দাও। এই দিকে তাকাও। বলো। মানুষ ভুল একবারই করে, মনে রাখিও, আর যাতে ভুল না হয়। আর এমন হবে না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি জানি আমার বাবুটা আমাকে কেমন ভালোবাসে। জান, লাদেন তুমি আসার পর থেকে আমার জীবনটা কোনো কষ্টই নেই, সব কিছু যেন তুমিই সামলে রাখছো। আমার এত সুন্দর বউয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাহলে ওই সময় আমাকে বকা দিছিলা কেন? ওই সময় তো আমি খুব রেগে গেছিলাম তোমার ওপর। তুমি যদি আর একটু দেরি করে আসতে তাহলে আজকে আমাকে আর পেতে না, আমি অন্য কোথাও চলে যেতাম। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? একা একা থাকতে পারতাম না বলো? এই তো বাবু, এই কান ধরলাম, আর তোমাকে ছেড়ে যাব না। সত্যি তো? আচ্ছা তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। যাও, তুমিও আসো, আমাকে একটু সাহায্য করো। আমি আজকে খুব পরিশ্রম করছি, একটু ঘুমাতে হবে, হাত পাগুলো খুব ব্যথা করছে। তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার হাত পাগুলো টিপে দিই। আরে না না, থাক, তুমি তোমার কাজ করো, যা বলছি তাই করো। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, আর সুমাইয়া আমার পাগুলো টিপে দিচ্ছে। খুব ভালো লাগছে, কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। রিসিভ করে, ফাইম বল, কই তুই? আরে আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। আরে আমি তো এসে গেছি, রাতে রওনা দিছি, তুই তাড়াতাড়ি আয়, আমি দাঁড়িয়ে আছি। আমাকে আগে বলবি না? তুই দাঁড়া, আমি আসছি তাড়াতাড়ি। ওকে। ফোনটা রেখে বাহির যাব, তখন কই যাস বাবা? নাস্তা করে যা, আম্মু এক বন্ধু আসছে, ওকে আগে নিয়ে আসি। নিচে এসে ড্রাইভারকে বললাম চলেন, গিয়ে দেখি ফাইম একা একা দাঁড়িয়েছে। ফাইম চলে আয়, তোর আসার এখন সময় হলো? এখন সেই কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে জানিস না। ফাইম গাড়িতে ওঠ। আচ্ছা বন্ধু, এই মাইক্রো কি তোর নাকি? আরে না না, এসব সব তোর ভাবির। এত বড়লোক মেয়ে তুই পটালি কি করে? সাহস লাগে বন্ধু, সাহস। তোর যে কি সাহস তা তো আমি জানি। শালা, তোর সাহস আছে একটা মেয়েকে প্রপোজ করতে পারলে বলতো, আবার সাহসের তুলনা দিস। তুই জানিস বাড়িতে আমাকে কয়টা মেয়ে প্রপোজ করছে? কয়টা? 3টা প্রপোজ, তাও আবার তোকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর বিশ্বাসে আমার কিছু যায় আসে না, তবে আমি সাদিয়াকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। এখনো ভালোবাসি কথাটাই বলতে পারিস নি, আবার বলিস বিয়ে করবি? কিন্তু আমি যে ওকে পছন্দ করি, চিন্তা করিস না, সব কিছু আমি দেখে নেব। সত্যি তো পারবি? আচ্ছা এখন বল, তোর খবর কি? আমার আবার খবর, জীবনটাই তো শেষ। মানে কি কোষ? এই দেখ হাতটা দেখিয়ে। এইটা কি করলি? হাত কেটে সাদিয়ার নাম লেখা লাগে? কি করব বল, ওকে আমি এত ভালোবাসি, ভুলতে পারবো না। এখন ও যদি রাজি না থাকে জোর করেই তুলে নিয়ে আসবো শালিকে, তুই চিন্তা করিস না। এসে গেছি, নাম। এটা কি দেখছি বন্ধু? এটা তো বাড়ি না, মনে হচ্ছে রাজপ্রাসাদ। এত সুন্দর বাসা। এইসব কিছুই না, চল ভিতরে। এসব বডিগার্ড সবগুলো কি তোর? যা দেখলি আর যা শুনলি সব কিছুই তোর ভাবির, এখানে আমার কিছুই নেই। ধুর শালা, আমি আরো মনে করছি এইসব কিছুই তোরে আমি মনে করতে বলেছি। এখন ভিতরে চল। চল। হঠাৎ দেখি মারিয়া আমার সামনে। কি রে লাদান, এই মগাটা তো সেদিনের না, একে আবার কোথা থেকে তুলে আনলি? এই তুই এখান থেকে যাবি নাকি তোরে ধরে আছাড় দিতে হবে? কি রে লাদেন, উনি তো মন্ত্রীর সেক্রেটারি না? তুই চিনলি কি করে? আমাকে তোর কথা জিজ্ঞেস করেছিল প্রথম দিনেই। আর তুই মন্ত্রীর বাড়িতে কি করিস? এই মন্ত্রী তোর ভাবি? কি? এই অজ্ঞান হোস না, আগে আমার রুমে চল, পরে সব কিছু বুঝিয়ে বলবো। তাই চল। কিন্তু ও আমাকে মগা বলবো কেন? আমি কি জানি? পারলে তুই জিজ্ঞেস করে দেখিস। আমার ভয় করে বাবা। তাহলে চুপ কর। কলিং বেল বাজতেই মিলি এসে দরজা খুলে দিল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। বোন তুমি কেমন আছো? আমি ভালো। ফাইমকে নিয়ে রুমে আসলাম। এখন যা ফ্রেশ হয়ে আয়। একটু পর ফাইম বাথরুম থেকে বের হলো। এখন চল নাস্তা করতে হবে, সকালে তোর জন্য কিছুই খাইতে পারি নাই। শালা খালি খাই খাই করে, এত খাস তাও তো মোটা হতে পারিস না। আমি এই জীবনে মোটা হতে পারবো না। এখন কথা বলিস না, চল নাস্তা শেষে রুমে বসে আসি। এখন তো বলবি নাকি কিভাবে কি হয়েছে?
তাহলে শোন, সব বলার পর আসলেই ভাবি খুব ভালো, তোরে খুব সহজেই মেনে নিছে। রে ওদের ভিতরে কোনো অহংকার নেই। কিন্তু তোরে মারা ঠিক হয় নাই। মানুষকে কি সহজে বিশ্বাস করা যায় বল? তা ঠিক বললি, কোনো না কোনো পরীক্ষা তো নিতেই হবে, তবে মেরে পরীক্ষা নেবে এটা আমার পছন্দ না। এটাতে কারো জীবনও তো চলে যেতে পারে। হ্যাঁ সেটা ঠিক বললি, তবে ও আর এমন করবে না, বুঝিয়ে বলেছি। তাহলে ঠিক আছে, এখন নিচে চল, তোর ভাবির সাথে পরিচয় করিয়ে আনি, তারপর তোর গার্লফ্রেন্ডের ঠিকানা নিয়ে আসি। আমার গার্লফ্রেন্ডের ঠিকানা তুই জানিস কিভাবে? এসব ঠিকানা বের করা আমার বাম হাতের খেলা। এখন কথা না বলে চল। নিচে এসে দেখি মারিয়া আর সুমাইয়া মিলে কী সব কাজ করছে। কি খবর ম্যাডাম, সকাল সকাল এত কাজ করছেন কেন? ও তুমি? অফিসের সব কিছু গুছিয়ে রাখছি। আচ্ছা পরিচয় করিয়ে দিই, ও আমার ফ্রেন্ড ফাইম। কেমন আছো ফাইম? জি জি ম্যাম ভালো। ম্যাম বলে লাগবে না, ভাবেই বলতে পারো। কি রে শালা, এত ভয় পাস কেন? তুমি বুঝি আমাকে ভয় পাও না? ভয়, তাও আবার আমি? সুমাইয়ার দিকে তাকিয়ে এগোতে লাগলাম। এই আমার কাছে আসবা না একদম, আমি না তোমাকে ভয় পাই, এখনো তুমি আমাকে ভয় পাও না কেন? সকাল সকাল ওদের সামনে কি শুরু করলে? কাজ করতে তো দিবা? আচ্ছা করো মারিয়া। বলো। যে মেয়েটার পিক দিছিলাম না, ওর ঠিকানা কি খুঁজে পেলে? পেয়েছি। আর মেয়েটার বাবা পুলিশ অফিসার আর ভাই সেনাবাহিনীর অফিসার। বর্তমানে তারা ছুটিতে বাড়িতে আছে। কি? জি। আর ঠিকানায় গেলে ওদের বাসা। সুমাইয়া আজকে কি অফিসে যাবা? কয়েকদিন পর থেকে তার বিয়ের কাজ শুরু হবে, তখন তার যেতে পারবো না, তাই এখন একটু বেশি বেশি কাজ করতে হবে। আচ্ছা যাও, আমি একটু ফাইমকে নিয়ে ঘুরে আসি, দেখি ও আবার দেখো আবার কোনো ঝামেলায় পড়ো না। আমি আবার ঝামেলায় পড়বো? তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা যাও, তবে সাবধানে থাকো। ফাইম চলো। ফাইমকে নিয়ে বের হয়ে গেলাম। এখন কোথায় যাবি? তোর গার্লফ্রেন্ডের বাসায়। ভাই আমি নাই এখানে, ওর বাবা পুলিশ আর ভাই ওরও। ধুর শালা, এত চিন্তা করিস কেন? আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আমাকে মারতে চাস? প্রেমের জন্য মানুষ শহীদ হয়, আর আমি তো দেখতে পাচ্ছি তোর ভিতরে কোনো প্রেম বলতে এক ফোঁটাও নেই। কি এত বড় কথা? তাহলে চল দেখি আজকে কে কি করে। আমার ভয় হচ্ছে তোর কাছে ওরা বিয়ে দেবে। আমি এসব জানি না, তুই কিভাবে কি করবি সব তোর। শালা গার্লফ্রেন্ড তোর আর সব করবো আমি? তাহলে তুই কেন আমি বিয়ে করি? চুপ করবি? তোর বক বক শুনতে ভালো লাগছে না, পারলে কিছু কর আমার জন্য। ঠিকানা খুঁজে বের করছি, আমি আবার বলিস তোর জন্য কিছু করতে? দেখছি তো তুমি কেমন করছো আমার জন্য। আরে ওই বাসাটা না? ওই ঠিকানাই তো বলেছে। হ্যাঁ এখন কি করা যায়? কি আর করবো, তোরে বন্ধু বানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? বাবা আমি নয়, এসবের মাঝে তুই যা। ওই তো আমার গার্লফ্রেন্ড ছাদে দাঁড়িয়ে আছে, দেখ দেখ। হ্যাঁ তাই তো, ডাক দে তো। ধরা পড়লে জামিন নাই। আমাদের উচিত ছিল রাতে এখানে এসে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করা। হ্যাঁ ঠিক বললি, কিন্তু ওই মেয়ে কি তোর সাথে বিয়ে দেবে? কেন দেবে না ভাই, আমি আছি তো। ও মা, কোথা থেকে একটা ছেলে এসে এই কথা বললো? বয়সে আমাদের থেকে অনেক বড়। ভাই ভাই সত্যি ওই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? ওই মেয়েকে আমি অনেক ভালোবাসি। এই তুই কাকে কি বলছিস? চিনিস না জানিস না এই লোককে? তো কি হচ্ছে, উনি আমাদের সাহায্য করতেও তো পারে। অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। ভেতরে চলো, আমি তোমাদের বিয়ের কথা নিয়ে আলাপ করব। তাছাড়া ওনারা খুব ভালো। ফাইম খটকাছে, ভেতরে যাস না। তুই থাক, আমি তো আমার ভালোবাসা পেতে যাচ্ছি। এই চল বলছি, আমি আছি তো। কি আর করব, বন্ধুকে ফেলে তো আর যাওয়া যায় না। তবে এখানে একটা ঝামেলা হবে, তাই হালকা করে সুমাইয়াকে একটা মেসেজ করলাম, তাড়াতাড়ি এখানে আসো। ভিতরে গিয়ে দেখি একজন মুরব্বী লোক বসে আছে, তবে উনি খুব শক্তিশালী মনে হচ্ছে। মুরব্বী লোকটা বলল, বাবা এরা কারা? আমি কি বাবা? তার মানে ওনার ছেলে উনি? আরে বাবা আর বলিও না, ওরা নাকি আমার মেয়েকে বিয়ে করতে চায়, এই ছেলে ফাইমকে দেখিয়ে। আঙ্কেল তাহলে তো খুব করে আদর করতে হয়। বাবা তোমরা বসো এখানে। সালা সব হয়েছে তোর জন্য, কত করে বলেছি ভিতরে যাস না, তাও আমাকে নিয়ে এলি। এখন দুইজনে মিলে একাই মরি। সাদিয়াকে ডাক দাও তো। একটু পর সাদিয়া এসে বলল, বাবা তুমি আমাকে ডাকছো? মারে তুই এদের চিনিস? সাদিয়া তো ফাইমের দিকে অবাক হয়ে তাকিয়েছে। সাদিয়া ভয় পেয়ে গেছে, বুঝতে পারছি। না না বাবা, আমি এদেরকে চিনি না। কেন বাবা? এই ছেলে নাকি তোরে বিয়ে করতে চাই। কি বাবা বলো না কেন? ফাইম তো ভয়ে হাত পা কাঁপছে। সবাই ভিতরে যাও, ওরা ছেলে মানুষ, মাফ করে দাও, বোঝে নাই। চুপ কর আর ভিতরে যাও। আঙ্কেল কাউকে ভালোবাসা কি অপরাধ? কিরে তুই আমার বাবাকে ভালোবাসা শিখাস? হয়তো ও আপনার বোনকে ভালোবাসার কথা বলছে, তাই বলে আমাদের এখানে এনে মারবেন? কি আমাদের মুখে মুখে কথা? তুই জানিস আমি কে? পাওয়ার দেখান আমার সাথে। এই তুমি খুব বাড়াবাড়ি করছো। আপনার মেয়েকে ও ভালোবাসে, আপনারা রাজি না থাকেন তাহলে বলেন, আমরা চলে যাই। অযথা ঝামেলা বাড়াতে চাই না। আমাদের মুখে মুখে কথা বলে যে আমাদের দিকে লাঠি দিয়ে আঘাত করবে, আমি লাঠিটা ধরে ইচ্ছে করলে আপনাদের চাকরি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। কিন্তু এই ব্যবহার আমি খুশি হলাম না। এখানে কি চলছে ম্যাডাম? আপনি আমাদের বলছেন আমি চলে যেতাম?
আপনাদের ব্যবহারের জন্য এখানে আসতে হলো। আর আপনার এত বড় সাহস কী করে হয় ওর গায়ে লাঠি দিয়ে আঘাত করার? ম্যাডাম, ওরা এখানে কেন আসছে জানেন? আমার মেয়েকে নাকি এই ছেলে ভালোবাসে, তাই বলে ওদের মারবেন আপনি? ম্যাম, ওদের কাজেই এটা মেয়েদের ডিস্টার্ব করা, এজন্য ওদের শিক্ষা দেওয়া উচিত। আপনি কাকে কি বলছেন জানেন? উনি আমার হবু স্বামী। কি? সরি ম্যাডাম, ভাই আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আপনি ম্যামের স্বামী। আগে বলবেন না? আমি মনে মনে বললাম, আগে বললে তোরা এসব বিশ্বাস করতিস? সব কিছু আমি বুঝিয়ে বলছি। এই ছেলে ফাহিমকে দেখিয়ে আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু কিছুদিন ও গ্রামে চলে যায়, ভালোবাসার কথা বলতেই পারে নাই। আমি চাই ওদেরকে আপনি বিয়ে দিয়ে দেন আর আপনার মেয়েকে ডাক দেন। সাদিয়া মা, এইদিকে আয়। বাবা, সত্যি করে বল, তুই এই ছেলেকে কি ভালোবাসি? মানে বাবা, সত্যি কথা বল, তোমাকে কেউ জোর করবে না, এখানে আমি আছি, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। হ্যাঁ বাবা, আমি ওকে অনেক আগে থেকেই পছন্দ করি, তাই তো বলি এই ছেলে যেই দিন থেকে চলে গেছে আমার মেয়েও কেমন জানি চুপচাপ হয়ে গেছে। আমি কি তোরে কম ভালোবাসি? আমাকে বলবি না তাহলে তো হতো। আর কিছু শুনতে চাই না, আপনি ওর মার সাথে কথা বলুন। জি ম্যাম, তোমার মার নম্বরটা দিন। জি, 0176622159280। আচ্ছা তাহলে আজকে আমরা আসি। ম্যাম, আজকে থাকেন না, কিছু খেয়ে যান, এখন অফিসে যেতে পারি নাই। বাই, ভালো থাকবেন। আর তোমরা সবাই চলো। সুমাইয়ের সাথে গাড়িতে বসার পর